এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। আমি আপনাদের সঙ্গে সব্য সাচী। আমরা কয়েকদিন ধরে মানে বিগত দুদিন ধরে যদি বলি যে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে বিরোধীদের ভবিষ্যৎ কি, এবং আমার সঙ্গে যারা যে অতিথিরা ছিলেন তারা তাদের মতন করে সেই জায়গাটার ব্যাখ্যা করেছেন। আজ আমরা এরকমই এক কথা যদি বলি যে শাসক দলের একদম বিরোধী এইরকমই এক দলের এই অঞ্চলের স্থানীয় নেতৃত্ব যাকে পেয়েছি, প্রাক্তন বিধায়ক শ্রী বিপ্রেন্দু চক্রবর্তী মহাজনদা আমাদের কাছে, তার কাছে জানতে চাইব যে তাদের চিন্তা ভাবনা কি এবং উন্নয়ন নিয়ে তারা কি ভাবছে। এবং একটা কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে যে এই বাংলায় যেভাবে রাজনৈতিক হিংসার যেভাবে চলছে আর কি, গত পরশু দিনও মানে গতকালও 4টে উপনির্বাচনের রেজাল্ট বেরিয়েছে, হয়তো হিংসা হয়নি, কিন্তু হিংসা না হলেও রেজাল্ট এবং ওই নির্বাচনকে নিয়ে মানুষ যেভাবে কথা বলছে, এটা কিন্তু আগামী দিনটা খুব চিন্তার বিষয় হয়ে আসছে, সেটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। যাই হোক, আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো। এর মধ্যে আমি আমাদের সঙ্গে যিনি অতিথি আছেন শ্রী বিপ্রেন্দু চক্রবর্তী, তার সাথে আপনাদের পরিচয় করি। ভজনদা, তোমাকে স্বাগত অনুষ্ঠানে। ভজনদা, আমি মানে এটা আমাদের আলোচনার মধ্যেই থাকবে, সেটা হচ্ছে যে বিরোধীদের ভবিষ্যৎ বাংলায় কোন জায়গায় দাঁড়িয়ে আছে, কারণ বিরোধীদের খুব একটা খুঁজে পাওয়া যাচ্ছে না। সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থাতে বিরোধীদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। শাসক দলের যেমন বড় ভূমিকা থাকে, তেমনি বিরোধী দলের একটা ভূমিকা থাকে। এবং সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থাতে শাসক বিরোধী নিয়েই হচ্ছে গোটা ব্যবস্থাটা। ন্যাচারালি সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা যদি টিকে থাকে, তাহলে ভবিষ্যতে বিরোধীরাও টিকে থাকবে, শাসক দলও যেমন থাকবে, বিরোধীরাও থাকবে। অতএব বিরোধীদের ভবিষ্যৎ নিয়ে খুব একটা উদ্বেগ বা উৎকণ্ঠা নেই। জনসমর্থনের নিরিখে কখনো জোয়ার, কখনো ভাটা, কখনো কিছু বেশি কিছু কম, সেটা মানুষের মতামতের উপর নির্ভরশীল। মানুষকে তো কখনো বলা যাবে না যে কেন কম দিলেন বা কেন বেশি দিলেন না, মানুষ ঠিক করবে, মানুষের নিজস্ব মতামত তার উপর নির্ভর করে। কিন্তু সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দলের একটা বড় ভূমিকা থাকে, এবং সেটা সংসদের অভ্যন্তরেও যেমন থাকে, মাঠে ময়দানে শাসক দল, শাসন ক্ষমতায় যারা প্রতিষ্ঠিত, তাদের বিভিন্ন পরিকল্পনা, বিভিন্ন কর্মসূচি রূপায়ণের ক্ষেত্রে বিরোধী একটা কণ্ঠস্বর, মতামত, তার আস্থার লড়াইও থাকে। তাই তা নিয়ে খুব একটা উদ্বেগ বা উৎকণ্ঠার কিছু নেই। উদ্বেগ বা উৎকণ্ঠার বিষয় যেটা, ওই যে নির্বাচনে অনেক সময় অভিযোগটা আমাদের রাজ্যে খুব বেশি করে উঠছে। গতকালকে যে ফলাফল বেরিয়েছে বা যে 4টে বিধানসভার উপনির্বাচন হয়েছে, এ নিয়ে সব ব্যাপক অভিযোগ এগুলো উঠেছে। মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না, এটা যদি ঠিক হয়, ঠিকই আমরা তো দুর্গাপুরে 2017-তে আমরা নিজেরা প্রত্যক্ষ করেছি, আমাদের নিজেদের অভিজ্ঞতা, অন্য কাউকে তো আমাদের বোঝাতে হবে না যে বাইরে থেকে লোকজন নিয়ে এসে গোটা শহরটাকে দখল করে, বুথগুলোকে দখল করে ভোট হয়েছিল। শাসক দলও এই অভিযোগের পাল্টা কোনো কথা বলেননি আজ পর্যন্ত। বলবে কিন্তু শাসক দল তো সেইখানে সঠিকভাবে নিজেরাও দিতে পারেন। তা স্বাভাবিকভাবে এটা গণতন্ত্রের কাছে খুব দুশ্চিন্তার বিষয়। দুশ্চিন্তার বিষয় এটা
বিরোধীদের ভবিষ্যৎ কি, শাসকের ভবিষ্যৎ কি, কিছু না, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার ভবিষ্যৎ কি। হ্যাঁ, যদি সংসদীয় গণতন্ত্র মানে যেভাবে এগিয়ে যাচ্ছে আর কি, তাতে আপনাদের যে ভূমিকাটা হওয়া উচিত ছিল, যারা দীর্ঘদিন, আপনারা 34 বছর রাজ্যে রাজত্ব করেছেন, আপনাদের কাছ থেকে যে ধরনের মানুষ আশা করেছিল সেই আশা তো মানুষ পাচ্ছে না, এবং সেই জায়গা থেকে আপনাদের কাছ থেকেও মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। না, আজকে আপনারা গণতন্ত্রের কথা বলছেন, একটা সময় আপনাদের শাসনকালেও তো গণতন্ত্র হত্যা হয়েছিল, এটা কি অস্বীকার করতে পারবেন? একদম অস্বীকার করব এই কারণে যে এই কথাটা বারে বারে একটা কথা জোর করে, 7টা বিধানসভা নির্বাচন হয়েছে পশ্চিমবাংলাতে, 7টা পঞ্চায়েতের নির্বাচন হয়েছে, পৌরসভার নির্বাচন প্রতি 5 বছর পর পর নির্দিষ্ট সময় হয়েছে। আমাদের সময়ে পশ্চিমবাংলাতে গণতন্ত্র ছিল কি ছিল না, বিরোধী দল জেলা পরিষদ চালিয়েছে, অনেকগুলো, একটা নয় একাধিক জেলা পরিষদে বিরোধী দল ছিল, একাধিক পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত বিরোধী দলের দ্বারা পরিচালিত হয়েছে। পৌরসভার ক্ষেত্রে একটা সময় প্রায় 60% বেশি, 60% বেশি পৌরসভা আমাদের বিরোধী রাজনৈতিক দলের দ্বারা নিয়ন্ত্রিত ছিল, পরিচালিত ছিল। নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দলের একটা অভিযোগ থাকে, নির্বাচন ঠিক হয়নি, ভয় দেখিয়েছে, অমুক করেছে, তমুক করেছে। হ্যাঁ, কিন্তু কোন নির্বাচনে এটা কেউ বলতে পারবে না যে আমি ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে আমাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়েছে, আমি মনোনয়ন পেশ করতে গিয়ে আমি বাধা পেয়েছি। এই যে ত্রিপুরাতে কালকে আমাদের পার্টির একজন নেতৃস্থানীয় কমরেড জেলা পরিষদের প্রার্থী খুন হয়ে গেল, তো সকালে আক্রান্ত হয়েছে নমিনেশন ফাইল করতে গিয়ে। বিজেপি শাসিত ত্রিপুরা, একই চেহারা। পশ্চিমবাংলাতে যেমন হচ্ছে যে পঞ্চায়েত নির্বাচনে নমিনেশন ফাইলের সময় থেকেই হচ্ছে যে সংঘাত শুরু হয়, বিরোধীদের নমিনেশন ফাইল করতে দেব না। এই জিনিস পশ্চিমবাংলায় 34 বছরের বামফ্রন্টের সরকারের সময় 7টা পঞ্চায়েত নির্বাচনে একটা ক্ষেত্রেও এই জিনিস দেখানো যাবে না। এবং সত্যিকারের গণতন্ত্র তো সেটাই যে পঞ্চায়েত স্তরে হতে পারে শাসন ক্ষমতায় রাজ্যে একদল থাকবে, পঞ্চায়েতে আর একদল থাকতে পারে, কেন্দ্রে শাসন ক্ষমতায় একদল থাকবে, রাজ্যের শাসন ক্ষমতায় আর একদল থাকতে পারে। সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় এই বহুত্বটাকে মেনে নিতে হবে সবাইকে। তো সেটা হচ্ছে যে আমাদের সময় আমরা বলি যে এটা ছিল, ত্রুটি ছিল, হয়তো কিছু ত্রুটি নিশ্চয়ই ছিল, আমি বলবো না একদম সবটা একেবারে মানে নির্ভেজাল ছিল, কোনো ত্রুটি ছিল না। কোনো ত্রুটি যদি না থাকবে 2011-তে মানুষ আমাদের পরিত্যাগ করবে কেন? হ্যাঁ, অপারেটিভ পার্টে কিছু ত্রুটি ছিল, সেগুলো নিয়ে মানুষ শাস্তি দিয়েছে, মানুষই তো শাস্তি দিয়েছে। আমাদের ক্ষমতায় মানুষই নিয়ে এসেছিল, মানুষই আমাদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। সেটা তো 2011 সালের গল্প। 2011 সালে মানুষ আপনাদের উপর ক্রুদ্ধ ছিল, মানুষ মনে করেছে আপনাদের থেকে আরো হয়তো মানুষ অন্য কেউ রাজ্যের উন্নয়ন করতে পারবে, তাদের নিয়ে এসছে। কিন্তু পরপর 2011-র পর থেকে আপনাদের চলে যাওয়া, আপনাদের এই যে 11-তে চলে গেছেন, তারপর থেকে কিন্তু আপনারা যত দিন যাচ্ছে, যেগুলো নির্বাচন যতগুলো হচ্ছে, প্রত্যেকটা নির্বাচনে আপনাদের ক্ষমতা আস্তে 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 শেষের দিকে যাচ্ছে। সংগঠন যদি সেই জায়গায় থাকে, সংগঠনের, তাহলে কি সংগঠনের দুর্বলতার জায়গা তৈরি হয়েছে? এই যে একদম ভোট অফ পার্সেন্টেজ আপনাদের কমে আসছে দিনকে দিন। আপনাদের আজকে যদি বলেন না সংসদে যে পরে আমার বাংলা থেকে একজনও কেউ নেই, বিধানসভার ক্ষেত্রে দেখুন আপনারা। এবার এটা ঠিকই যে 2011-র পর থেকে জনসমর্থনের নিরিখে বা আসন পাওয়ার নিরিখে আমাদের হচ্ছে রক্তক্ষরণ অব্যাহত আছে। কিন্তু আমরা বলছি যে গত কয়েকটা বছরে সংগঠন এবং রাস্তায় নেমে বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ আন্দোলনের ক্ষেত্রে আমাদের উপস্থিতি অনেক ক্ষেত্রেই এই বিশেষ করে
মেইনস্ট্রিম মিডিয়াতে জায়গা পায়নি। কেন পায়নি, কি কারণে পায়নি, সেটা তাদের পলিসির ব্যাপার, যার ফলে মানুষের মধ্যে একটা ধারণা, কারণ মানুষ তো মতামতটা ঠিক করেন সাধারণভাবে মেইনস্ট্রিম মিডিয়া, প্রিন্ট মিডিয়া, এই সমস্ত জায়গায় যেসব খবর টবর প্রকাশিত হয়, কে কাকে ব্যক্তিগতভাবে চেনে? কেউ তো কাউকে ব্যক্তিগতভাবে চেনে না। ব্যক্তিগতভাবে চেনা পরিচয়ের উপর ভিত্তি করে মতামত কয়জন করতে পারে? বেশিরভাগটাই হচ্ছে যে শুনে, পড়ে, দেখে মানুষ মতামত ঠিক করে। সেই ক্ষেত্রে আমাদের যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের মেইনস্ট্রিম মিডিয়া, প্রিন্ট মিডিয়াতে আমরা হচ্ছে যে জায়গা পাচ্ছি না। এই কিছু সাম্প্রতিক অতীতে কিছু কিছু ক্ষেত্রে আমাদের বিশেষ করে তরুণ প্রজন্মের যে সমস্ত আমাদের নেতৃত্ব যারা মাঠে ময়দানে অত্যাধিক পরিশ্রম করছে, তাদেরকে একদম অগ্রাহ্য করা যাচ্ছে না, সেটা কিছু কিছু রিফ্লেকশন ঘটছে। একটা জিনিস আমি বলবো, নির্বাচনী পর্যালোচনা আমাদের চলছে আমাদের পার্টিতে সর্বস্তরে। এখনই নির্বাচনের ফলাফল নিয়ে আমার পক্ষে কিছু বলা সম্ভব নয়। আমরা এবারকে যেমন হচ্ছে যে একদম বুথ লেভেলে যেসব আমাদের কর্মীরা কাজ করেছে, তাদের অভিজ্ঞতা, প্রচারের সময় মানুষের কাছে গেছে, ভোটের দিন মানুষের চেহারা দেখেছে, আবার ভোট পরবর্তী, এই সবটা মিলিয়ে তাদের অভিজ্ঞতাগুলোকে সংকলিত করার চেষ্টা হচ্ছে। তেমনি সাথে সাথে মানুষের কিছু মতামত, আমাদের পার্টি রাজ্য কমিটি একটা ওয়েবসাইট করে বলেছে যে আমরা সরাসরি এই মতামত আমরা নেব মানুষের কাছ থেকে। এই সবটা মিলিয়ে আগস্ট মাস নাগাদ একটা সামগ্রিক আলোচনার ভিত্তিতে নির্দিষ্ট মতামত নিশ্চিতভাবে বেরোবে। তবে আমরা এই যে বলি যে যেহেতু আমি 70-এর দশক থেকে বামপন্থী রাজনীতির সাথে আছি, আমি যখন বামপন্থী রাজনীতির সাথে এসেছি তখন 72 সালের নির্বাচন আমি নিজে দেখেছি ময়দানে দাঁড়িয়ে। 72 নির্বাচন পরবর্তী পরিবেশ আমি দেখেছি। গোটা রাজ্যে সিপিএমকে খুঁজে পাওয়া যেত না। মানে খুঁজে পাওয়া যেত না মানে কি, সিপিএম ছিল, সিপিএম 1100 লোক খুন হয়েছে আমাদের 5টা বছরে, 1100 লোক। 20,000-এর মতো মানুষ তাদের পরিবারের সাথে থাকতে পারেনি। আমাদের 300-350-র মতো ট্রেড ইউনিয়ন পার্টি অফিস দখল করে নিয়েছিল কংগ্রেসের। তখন 75 সালে তো এমার্জেন্সি জারি করে সেন্সারশিপ চালু করে দিল। 75 অব্দি কিছু কিছু ছোটখাটো খবর টবর বেরোতো। হ্যাঁ, মানে জ্যোতি বোস চেন্নাইতে পার্টি কংগ্রেসে গিয়ে ওপেন সেশনে বক্তৃতা করতে গিয়ে বলেছে সিদ্ধার্থ রায়ের পুলিশ সরে দাঁড়াক, আমরা গুন্ডাদের বুঝে নেব। হ্যাঁ, এই কথাটা নিয়ে হচ্ছে যে কাগজে টিপ্পনী শুরু হলো। তার দিয়ে বোঝা গেল যে সিপিএম আছে, জ্যোতি বোস আছে। কিংবা 73 সালে তোমার হচ্ছে যে বেকারি বিরোধী আন্দোলন, 28শে মার্চ সকালবেলায় 8টা থেকে সন্ধ্যে 7টা অবধি আমরা অবস্থান করেছি স্প্ল্যানেড ইস্টে। ওই রোদের মধ্যে জ্যোতি বোস সারাটা দিন বসেছিল যুবদের সাথে। তো সেখানে জ্যোতিবাবু বলেছিল যে 1 বছরের মধ্যে সিদ্ধার্থ রায় যদি একটাও চাকরি দিয়ে থাকে, এটা প্রমাণ করলে আমি রাজনীতি ছেড়ে দেবো। আমার একটা তোমার এখানে একটা ছোট্ট কথা, সেটা হচ্ছে যে তুমি বললে জ্যোতিবাবু বলেছিলেন যে সিদ্ধার্থ শঙ্কর রায়ের পুলিশ সরে দাঁড়াক, গুন্ডাদের বুঝে নেব। আজকের জায়গায় দাঁড়িয়ে তোমরা কেন এটা বলতে পারছো না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সরে দাঁড়াক, আমরা গুন্ডাদের বুঝে নেব? শোনো, একটা জিনিস হচ্ছে যে না মানে মানুষ, আমরা কারা, আমাদের বাইরে কিন্তু কেউ নয়, আমরা সবাই। আর মানুষ হচ্ছে অসহায় সেইখানে যখন হচ্ছে প্রশাসনিক পক্ষপাতিত্ব থাকে। সে রাজনীতির প্রশ্নেই বলো, সে সামাজিক বিরোধের ক্ষেত্রেই বলো, সে পারিবারিক বিরোধের ক্ষেত্রেই বলো, কারোর উপর জুলুমবাজির ক্ষেত্রেই বলো। আজকে তুমি যে কোনো লোক যারা এই যে তোলাবাজির অজস্র অভিযোগ আসে, আচ্ছা তোলা যারা আদায় করে বা তোলা যারা দিতে বাধ্য হয়,
প্রশাসনের নিরপেক্ষতা থাকলে তোলা দিয়ে দেওয়া বা তোলা আদায় করা কি সম্ভব হতো? একই কথা। প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে সেই প্রশ্ন জ্যোতি বোস সেদিনকে যেটা বলেছিল, আজকেও সেটা প্রযোজ্য, আজকেও সেই কথা প্রযোজ্য। আজকে ধরো যে পার্লামেন্ট নির্বাচনে অভিযোগ এসছে, খুচরো খাচরা অভিযোগ এসছে, পোলিং এজেন্ট বসতে দেয়নি, পোলিং এজেন্টকে থ্রেট করেছে, অমুক জায়গায় অমুক হয়েছে, তমুক হয়েছে। কিন্তু পার্লামেন্ট নির্বাচনে এই 4টে বিধানসভা নির্বাচনে যা ঘটনা ঘটেছে, পার্লামেন্ট নির্বাচনের সময় কি সেটা ঘটেছে? এরকম অভিযোগ কি এসছে যে কোনো পক্ষই করেনি? কোনো পক্ষই করেনি মানে কি? তাহলে মানে কিছু ঘটনা সেরকম ঘটেনি। একদম। কেন আমরা দেখলাম যে 2024-এর লোকসভা নির্বাচন বাংলায় এমন একটা নির্বাচন হলো যে যেখানে না শাসক দল না বিরোধীরা গুরুতর কোনো অভিযোগ করেনি মানে ঘটেনি। কেন ঘটেনি? প্রশাসনিক তৎপরতার জন্য। প্রশাসন সে যদি হচ্ছে যে সঠিকভাবে কাজ করে, তাহলে হচ্ছে যে অনেক সমস্যাকেই সমাধান করা যায়। সে জ্যোতি বোস তখন বলেছিল, আমরা আজও বলি যে যা যা দুর্ঘটনা ঘটছে তার সবটার পেছনে পশ্চাতে পুলিশের, প্রশাসনের একটা ভূমিকা আছে। হ্যাঁ, আজ যদি পুলিশ প্রশাসনের ভূমিকা আছে এবং এটা একদম পক্ষপাতের যে বিষয়টা তুমি বলছো, যে যদি একদম প্রশাসন যদি পক্ষপাত না করে তাহলে হয়তো সবটাই সব জায়গা থেকে সঠিক পথে চলবে, কিন্তু প্রশাসনের পক্ষপাত হলে সেখানে কিন্তু একটা সমস্যা। দুর্ভাগ্যের শুধু আমি বলছি, আমরা বলছি না। শোনো, কদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে অন ক্যামেরা পুলিশকে যেভাবে বলেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন, পুলিশ মন্ত্রী বলছেন। হ্যাঁ, অতএব এমনটা নয় যে বিরোধীরা বলছে, অমুকে বলছে, তমুকে বলছে। তাহলে আজকে একটা জায়গাতে নিশ্চিতভাবেই ভাবা দরকার যে প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখাটা কত জরুরি। না, এবার আমি যদি বলি যে শুধু তিনি পুলিশ সম্পর্কেও বলছেন না, তিনি তার দলের যারা নেতৃত্ব আছে, যারা দায়িত্ব দিয়েছে যাদের, তাদেরও অপদার্থ বলছে। অস্বীকার করার তো কোনো জায়গা নেই, কিন্তু তারপরেও তো তারা তাদের জায়গা থেকে সরে আসছে না। এখন শোনো, এখন হচ্ছে যে এটা ওনার এবং ওনার দলের সিদ্ধান্তের বিষয়। হ্যাঁ, আমরা যেটা বারে বারেই বলে আসছি যে নির্বাচন নির্দিষ্ট সময়ই হওয়া উচিত ছিল এবং নির্বাচনটা নির্বাচনের মতোই হওয়া উচিত ছিল। 2024-এর লোকসভা নির্বাচনে সে ধরনের অভিযোগ ওঠেনি, কিন্তু উনি তো 29টা আসন পেয়েছেন। 29টা আসন পেয়েছেন। স্বাভাবিকভাবেই নির্বাচন করলে উনি হেরে যাবেন এমনটা নয়, কিন্তু মানুষ ভোট দিয়ে যদি ওনাকে জেতায়, মানুষ ভোট দিয়ে যদি ওনাকে হারায়, মানুষেরও একটা স্যাটিসফ্যাকশন আর ওনারও একটা স্যাটিসফ্যাকশন। নির্বাচনটা নির্বাচনের মতো হওয়া উচিত। 2 নম্বর বিষয় হচ্ছে, আমরা প্রশাসনে থাকার মধ্যে দিয়ে একটা অভিজ্ঞতা আমরা অর্জন করেছি। শুধু এটা আমাদের অভিজ্ঞতা নয়, এটা আফটার গ্লোবালাইজেশন 91-এর পরে ওয়ার্ল্ড ব্যাংক এবং হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের যত প্রকল্প এসছে, আমরা যত ট্রেনিংয়ে গেছি, যত জায়গাতে ওদের প্রফেশনালরা আমাদের বুঝিয়েছে যে কোনো প্রকল্পকে তাকে সঠিকভাবে বাস্তবায়িত করতে গেলে পিপলস পার্টিসিপেশনটাকে হচ্ছে এনশিওর করতে হবে। পিপলস পার্টিসিপেশন মানে হচ্ছে প্ল্যানিংয়ের স্তর থেকে এক্সিকিউশনের স্তর পর্যন্ত প্রত্যেকটি স্টেপে জনগণের অংশগ্রহণটাকে যদি নিশ্চিত করা যায়,
তাহলে দেখা যাবে যে যে লিকেজ হয়, যে টাকা পয়সা এদিক ওদিক হয়ে যায়, যা মেটেরিয়াল দেওয়ার কথা তার থেকে লো গ্রেডের মেটেরিয়াল দেয়, যে ইয়েতে শিডিউলে কাজ করার কথা তার ধারে কাছে যায় না, এগুলো অনেক অ্যাভয়েড করা যায়। সেই জন্য হচ্ছে যে সেই কাজটা, যার জন্য আমরা আমাদের সময়তে আমরা হচ্ছে যে পদ্ধতিটা করতাম, আমরা খানিকটা প্রশাসনিক নির্দেশও আমরা জারি করেছিলাম, অর্ডার, গভর্নমেন্ট অর্ডার, যে প্রত্যেকটি ওয়ার্ডে একটা করে ওয়ার্ড কমিটি ফর্ম করতে হবে। সেই ওয়ার্ড কমিটিতে কাউন্সিলর থাকবেন চেয়ারম্যান, কাউন্সিলরের মনোনীত 11 জন লোক থাকবে, কাউন্সিলর যাদের নমিনেটেড করবে, আর মেয়র তারা 3 জন নমিনেটেড করবে। 14 জনের একটা ওয়ার্ড কমিটি হবে। সেই ওয়ার্ড কমিটির নিয়মিত সভা করতে হবে। সেইখান থেকে এই ওয়ার্ডের সমস্যাগুলোকে চিহ্নিত করা, কোন সমস্যা সমাধান আমরা কিভাবে করব, প্রায়োরিটিটাও ঠিক করা, যে কোনটা আগে করব, কোনটা তারপরে করব, কোনটা তারপরে করব, কারণ সব প্রবলেম তো একসাথে সলভ করা যাবে না, অর্থের তো ব্যাপার থাকে। তো সেগুলো ঠিক করা, এবং ওই ওয়ার্ড কমিটিরই দায়িত্ব ছিল যে কাজটা আমরা হাতে নিলাম সেই কাজের দ্বারা সরাসরিভাবে উপকৃত লোকেদের ডেকে, যে আপনাদেরই দাবি ছিল এই কাজটা আমরা হাতে নিয়েছি, এই তার শিডিউল, এই তার ওয়ার্ক অর্ডার, এই তার ঠিকাদার, এই তার ইঞ্জিনিয়ার, এরা কাজ করবে, আপনারা দয়া করে একটু দেখবেন, সাহায্য করবেন, এবং আপনাদের যদি কোনো মতামত থাকে বলবেন। এই যে পদ্ধতিগুলোকে আমরা চালু করেছিলাম, সেই পদ্ধতিগুলো চালু করার মধ্যে দিয়ে আমরা নিজেরাও অনেক ক্ষেত্রে দুর্নীতিকে আমরা রোধ করতে পেরেছি। আমরা একটা কথা ঠিক, তুমি ধরো আমরা যে সিস্টেমের মধ্যে আছি, এই সিস্টেমটা হচ্ছে পার্সোনাল ইন্টারেস্টের সিস্টেম, একদম, হ্যাঁ একদম। সেই সিস্টেমের মধ্যে সোনার পাথর বাটি হয় না তো, একেবারে সব করাপশন উড়ে যাবে, সব অন্যায় উড়ে যাবে, সব কিছু উড়ে যাবে, একেবারে একটা মডেল কিছু হবে, এই ভাবার কোনো কারণ নেই। অর্থাৎ যা স্কোপ আছে, এই যে বিবেকানন্দের কথায় যে আমাদের দেশের 100% মানুষই হচ্ছে সৎ, যদি তাদের অসৎ হওয়ার সুযোগ না থাকে, এই অসৎ হওয়ার সুযোগটাকে কতটা যে আটকানো যায়, সেটা ভাবার বিষয়। সেটা ভাবনার ক্ষেত্রে যে দুর্বলতা আজকে এমন জায়গাতে পৌঁছেছে যে মাননীয় মুখ্যমন্ত্রী তাকেও যে প্রশাসনিক বৈঠকে তার নিজের দলীয় কর্মী থেকে প্রশাসনের কর্তা ব্যক্তিদের সম্পর্কেও কিছু রূঢ় কথাবার্তা তিনি বললেন। নিশ্চয়ই তিনি খুশি হননি এই কথা বলার মধ্যে দিয়ে, আমার ধারণা। হ্যাঁ, তিনি বলেছেন খুব হয়তো বাস্তবে। আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে যে মানে এটা একটা প্রশ্নের মধ্যেই থেকে যাচ্ছে, যদিও তুমি বললে যে এটা নিয়ে আমাদের তদন্ত চলছে যে কিভাবে এইভাবে রেজাল্ট হলো, কিন্তু মানে মানুষ একটা জায়গা থেকে বেছে নিয়েছিল যে এবারে এই যে লোকসভা নির্বাচনে যে বামফ্রন্টের যে চিন্তা ভাবনা, একদম একঝাঁক নতুন তরুণীকে তাদের সামনে নিয়ে আসা, এবং মানে একদম তাদের পুরনো যে চিন্তা ভাবনা, বার্ধক্যের যে যারা ছিল আর কি প্রার্থী, তাদেরকে সরিয়ে দিয়ে নতুন ছেলেদের সামনে আনা, এবং সেই সামনে আনার পরেও দেখা গেল যে 27 জনের জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে। আমি তোমার সাথে একটা ব্যাপারে প্রথমে ডিফার করি, সেটা হচ্ছে নতুন আর পুরাতন এই যে বিভাজনটা, এই বিভাজনটা একটা মনোজগতের বিভাজন, বুঝেছ না? এবং কিছু লোক বামপন্থীদের আক্রমণের লক্ষ্যস্থল করার ক্ষেত্রে পাকা চুলারা ক্ষমতা আঁকড়ে রেখেছে বলে আক্রমণ, নতুনদের জায়গা নেই এটা বলতো। বামপন্থী আন্দোলন বলো, কমিউনিস্ট আন্দোলন বলো, বা যে কোনো ক্ষেত্রেই বলো, হ্যাঁ, একটা স্রোতধারা থাকে, পুরনো আস্তে আস্তে বিদায় হয়, নতুনরা সেই জায়গাগুলো পূরণ করে। কখনো কখনো যে যোগ্যতার নিরিখে, এখন সবসময় তার জ্যোতি বোসের প্যারালাল জ্যোতি বোস তৈরি হবে না, হ্যাঁ, এখন যে প্রমোদ দাশগুপ্তর প্যারালাল প্রমোদ দাশগুপ্ত তৈরি হবে না, অনিল বিশ্বাসের প্যারালাল অনিল বিশ্বাস তৈরি হবে না, কিন্তু সবসময়তেই একদল নতুন লোক, মানে যেমন ধরো আমি তোমাকে বলি যে এই বিষয়টা, এই আলোচনাটা কোন সময় এলো? এই আলোচনাটা এলো 90-এর দশকের মাঝামাঝি সময় থেকে। জ্যোতিবাবু 2001-এ ছেড়ে দিলেন,
হ্যাঁ, এমনকি অনেকে বলেছিল যে এরা দেহত্যাগ না করলে পদত্যাগ করে না, আমি নাম বলছি না, বলেছিল। তো সেই সময় থেকে তো এই আলোচনাটা এসেছিল। কিন্তু আমি তোমাকে বলি 1972 সালে যখন বুদ্ধদেব ভট্টাচার্য, সুভাষ চক্রবর্তী, শ্যামল চক্রবর্তীর মতো, আমাদের দীনেশ মজুমদারের মতো লোকেরা, বিমানদার মতো লোকেরা, যারা বিমানদার তার আগেই বোধহয় রাজ্য কমিটিতে গেছে, 1972 সালে এরা যখন রাজ্য কমিটিতে গেলেন, এদের বয়স কত ছিল? এদের বয়স অনেকেরই হচ্ছে 27, 28, 30 বছর বয়স ছিল। পার্টির রাজ্য কমিটি মানে একটা সর্বোচ্চ স্তরের কমিটিতে গেছে এরা। এরকমভাবে মধ্যবর্তী পর্যায়ে অনেকেই রাজ্য কমিটির মেম্বার হয়েছে, অনেকেই রাজ্য নেতৃত্বে গেছে, মন্ত্রী হয়েছে, এমএলএ হয়েছে। সবাই পাকা চুল না, কেউ পাকা চুল, কেউ কাঁচা চুল। এই যে নবীন আর প্রবীণের সংমিশ্রণ, পুরাতনের অভিজ্ঞতা আর নতুনের উদ্যম, এটাকে মিলিয়েই হচ্ছে বামপন্থা, এটাকে মিলিয়েই হচ্ছে বামপন্থী আন্দোলন। স্বাভাবিকভাবে এই যে আমাদের নতুন যে, হ্যাঁ একটা জিনিস ঠিক যে এত ঝকঝকে চকচকে লেখাপড়া, শিক্ষা দীক্ষা, এত ভালো ছেলেপুলে অন্য কোনো রাজনৈতিক দলে এই সময়ের মধ্যে আসে, আমাদের মধ্যে যারা এসেছে। হ্যাঁ, এবং তারা অক্লান্ত পরিশ্রম করেছে, কিন্তু তারা হতাশ না। তোমাকে আমি বলছি, তারা জানে যে আমরা এমন একটা রাজনীতি করি, সে রাজনীতিটা হচ্ছে পরিবর্তনের রাজনীতি, স্থিতাবস্থার রাজনীতি করি না। যারা স্থিতাবস্থার রাজনীতি করে তারা একবার হাত ছুড়লে 5 ফুট এগোবে, স্রোতের পক্ষে তারা থাকে। আর পরিবর্তনের রাজনীতি যারা করে তারা স্রোতের বিরুদ্ধে করে, 10 বার হাত ছুড়লে 1 ইঞ্চি এগোবে। ন্যাচারালি তারা করছে। এবং তোমায় বললাম যে আমরা এখনো অব্দি মূল্যায়নের জায়গাতে যাইনি, মূল্যায়ন করলে নিশ্চিতভাবেই হচ্ছে, তখন বলতে পারবো। আমি একটু ওখান থেকে সরে, মানে একদম রাজ্য রাজনীতি থেকে সরে এসে যদি আমি একদম যদি দুর্গাপুরের কথা বলি, যে এই যে ধরো আজ কয়েকদিন ধরে মাননীয় মুখ্যমন্ত্রী তার একদম তিনি তার কনফারেন্স হল থেকে পরিষ্কার করে দেন যে এই যে হকারদের উচ্ছেদ করতে হবে, রাস্তা পরিষ্কার করতে হবে। তো এই যে উচ্ছেদ, এই যে হকার, এদের পাশে বামপন্থের কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না কেন? গোটা দুর্গাপুরের রাস্তাঘাট সব পরিষ্কার হয়ে যাচ্ছে। কোনো রাজনৈতিক দলকে এর পরিপ্রেক্ষিতে, মানে শাসক দলকে তো পাওয়াই যাচ্ছে না যে এদের হয়ে কথা বলবে। এই লোকগুলোর হয়ে কথা কারা বলবে? শোনো, এই লোকগুলোর হয়ে কথা বলা বলতে প্রথম কথা হচ্ছে হকার্স প্রবলেম নিয়ে মুখ্যমন্ত্রী 2 দিন প্রেস মিট করেছে, মানে 2 দিন কথা বলেছে। একদম প্রথম দিন উনি খুব কড়া হাতে গোটা বিষয়টা বলেছেন, আবার দ্বিতীয় দিন উনি বলেছেন 1 মাস সময় নিয়ে সার্ভে করো। হকার্সদের সম্পর্কে আমাদের সময়েও আমরা যে হকার্সদের সরাইনি কাজে, তা নয়। আমরা যেটা, মানে একটা জিনিস হচ্ছে হকার্স একটা প্রবলেম, এটা কোনো আনন্দের ব্যাপার না। প্রবলেম এই কারণে যে আমরা কাজের সুযোগ করে দিতে পারছি না সবাইকে। যদি কোনো কর্মসংস্থানের সুযোগ থাকতো তাহলে কেউ অনিশ্চয়তাকে মাথায় নিয়ে কেউ রাস্তার ধারে বসে দোকানদারি করতে যেত না, যদি কাজের সুযোগ। একদম ন্যাচারালি গোটা ব্যাপারটাকেই অবশ্য মানবিক দিক থেকেই দেখা উচিত। এবং ধরো তুমি হচ্ছে যে আমাদের সময়তে আমরা কতগুলো জায়গাতে খুব ভালো করে করতে পেরেছিলাম, যেমন বিধাননগর সরকারি হাসপাতালের সামনে বহু হকার্স ছিল। তুমি দেখবে আমরা লাইন দিয়ে দোকান করে তাদের বসিয়ে দিয়ে তাদেরকে রিহ্যাবিলিটেট করে আমরা তাদের আনঅথরাইজ দোকানগুলো ভেঙে দিয়েছিলাম, ব্যবস্থা করেছিলাম। কার্মেল কনভেন্ট স্কুলের উল্টো দিকে এবং হচ্ছে B1 মোড়ে আমরা হকার্সদের রিহ্যাবিলিটেট করেছিলাম। আমরা এমনকি এই যে সিধু কানু ইন্ডোর স্টেডিয়ামের পেছনে জাংশন মলের উল্টো দিকে লাইন দিয়ে গোটা 50-60 দোকান ঘর করেছিলাম, হকার্সদেরকে রিহ্যাবিলিটেট করবো এই ভাবনা নিয়ে। যে আমাদের ভাবনা ছিল যে যারা মানে
কিছু ছেলেপুলে আছে যারা হচ্ছে যে এটার উপর জীবিকা নির্বাহ করে, এটা বড় করছে, ব্যবসা করে করছে, তাদেরকে বিকল্প ব্যবস্থা করে যাতে হচ্ছে রাস্তাঘাটগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। কারণ তুমি এই ক্ষেত্রে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথাকে তো অস্বীকার করতে পারবে না। যান চলাচলে যাতে হচ্ছে যে বিঘ্ন না ঘটে সেটা দেখার কথাকেও অস্বীকার করতে পারবে না। আবার মানুষের জীবিকা তাকেও অস্বীকার করা যায়। সেই জন্য এই প্রশ্নে সবসময়তেই হচ্ছে একটা ব্যালেন্স হচ্ছে পদক্ষেপ নেওয়া উচিত। এবং আমরা যেটা বলছি বারবার, আমরা একটা কথাই বলছি যে পুনর্বাসন দিয়ে হকারদের রিহ্যাবিলিটেট করে হকারদের সরানো হোক, রাস্তা পরিষ্কার করা হোক, ঠিক আছে। এবং 2014 সালে আমাদের সময় আমরা তো এটা এই পদ্ধতিতে করেছি। আমাদের অনেকে এখনো শোনায় যে সুভাষ চক্রবর্তী অপারেশন সানশাইন করেছে, কিন্তু সুভাষ চক্রবর্তী অপারেশন সানশাইন করেছিল তখন মমতা ব্যানার্জি রাস্তায় নেমে তার প্রতিবাদও করেছে। উনি সেদিনকে বলেছেন আমি সারা রাত রাস্তায় ছিলেন, কিন্তু আমরা বিকল্প ব্যবস্থা করেছিলাম। একটা সময় উনিও হকার উচ্ছেদের বিরুদ্ধে উনিও ফুটপাতে জিনিসপত্র নিয়ে ব্যবসা করেছেন বলেছেন। হ্যাঁ, উনি বলেছেন এবং করেছেন, আমাদের বামফ্রন্টের সময়তেই করেছেন। কিন্তু আমরা বামফ্রন্টের সময় আমরা বামপন্থীরা হকার্সদের পুনর্বাসনের ব্যবস্থা করেই আমরা এই রাস্তাতে আমরা হাঁটার চেষ্টা করেছি। 2014 সালে ন্যাশনাল লাইভলিহুড মিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা প্রজেক্ট, তাতে একটা তোমার হচ্ছে যে প্রতিটি আরবান এলাকাতে স্ট্রিট ভেন্ডারদের জন্য কতগুলো নীতির কথা কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল। যেমন প্রত্যেকটি আরবান এলাকাতে যারা স্ট্রিট ভেন্ডার হিসেবে কাজ করবে তাদের এনরোলমেন্ট করতে হবে মিউনিসিপ্যালিটিকে বা মিউনিসিপ্যাল কর্পোরেশন, তাদের আইডেন্টিটি কার্ড ইস্যু করতে হবে, তাদের সাথে ব্যাংকের লিঙ্কেজ করে দিতে হবে, তারা যাতে মূলধন কিছু যদি প্রয়োজন হয় পায়, এবং তাদেরকে যদি কখনো সরাতে হয় তাহলে তাদেরকে রিহ্যাবিলিটেট করতে হবে এবং তাদেরকে এমনভাবে করতে হবে যাতে সাধারণ মানুষও অসুবিধায় না পড়ে এবং তারাও তাদের না হয় ব্যবসাটা। এটা 2014 সালে তোমার হচ্ছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে ন্যাশনাল লাইভলিহুড মিশন, যে কেউ দেখতে পারে, ওর মধ্যে বলা আছে। এরপরে আরো অনেক কথা হয়েছে। 2020 সালে বোধহয় কলকাতা কর্পোরেশনের একটা ইলেকশন হয়েছে। সেই ইলেকশনের আগে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতার হকার প্রবলেম সলভ করা সম্পর্কে যে কথাগুলো বলেছিল, ওই ন্যাশনাল লাইভলিহুড মিশনে যেভাবে বলা আছে তারই অনুরূপ কথা বলেছেন যে এইভাবে প্রবলেমটা সলভ। আমরা বলছি মানবিকতাটা কোথায়, মানবিক মুখটা কোথায়? এটা দরকার। কারণ রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যান চলাচলকে নির্বিঘ্ন করা, এটাও যেমন দরকার আছে। শহরে প্রান্তিক মানুষ যারা, তাদের রুটি রুজির ব্যাপারটাও হচ্ছে দেখা দরকার। যার ফলে হচ্ছে রাস্তার পাশে তো সরকারি অনেক দোকান ঘর করে দেয়, আমরা করেছি, এরাও করেছে। ওই এমএমসিতে রায়গোমতির ওখানে করেছে, ভালো করেছে। যারা বসেছিল তাদেরকে হচ্ছে যে ঘর পর দিয়েছে, ঠিকই আছে। এই কাজের ধারাটা একটু হচ্ছে যে এইটা ঠিক না। আর দুর্গাপুরে তো বোধহয় 4 মাস আগে একবার হচ্ছে যে ভাঙাচোরা হলো, আবার ভাঙাচোরা। হ্যাঁ, আমরা বারে বারে এই কথাটাই বলছি আমাদের পক্ষ থেকে, আমরা রাস্তায় নেমেও বলছি, আবার এমনিতেও বলছি যে সাধারণভাবে একটা মানবিক মুখ নিয়ে বিষয়টা দেখা উচিত। আর একটা জায়গা সেটা হচ্ছে যে আমি যতটা দেখলাম আর কি, তাতে তোমরা যখন ক্ষমতায় ছিলে তখন প্রায় গোটা দুর্গাপুর যে পৌরসভা এলাকা তাতে প্রায় 200+ স্লাম ছিল। আজ সেটা 336-এ দাঁড়িয়েছে। খাটাল প্রায় 700-র উপর খাটাল হয়ে আছে দুর্গাপুর পৌরসভা এলাকায়। এই জায়গাটা নিয়ে কিন্তু কোন রকম তোমরা মানে এটা যে পরিষ্কার বা এদের যে সুস্থ পরিবেশ, সব থেকে বড় যেটা সমস্যা হচ্ছে যে এই স্লামগুলোতে যারা থাকে, কারা আছে এখানে,
কি পরিস্থিতির মধ্যে দিয়ে আছে তারা, এখানে কোনো অনৈতিক কোনো কাজকর্ম হচ্ছে না তো, প্রশাসন কিভাবে ভাবছে এই বিষয়গুলোকে নিয়ে, এটা তো কেউ কোনো রকম ভাবে মুখ খুলছে না এগুলোকে নিয়ে। দেখো, সাধারণভাবে মানে ইসলাম বলতে আমরা বুঝি গরিব মানুষ, একদম একদম সাধারণভাবে আমরা যেটা বুঝি যে ইসলাম হচ্ছে গরিব মানুষের। এবং তোমাদের চ্যানেলেও আমি বলেছি, আমি সর্বত্রই বলি যে ভারতবর্ষের স্বাধীনতা লাভের পরে প্রথম 1996 সালে দেবেগৌড়া গভর্নমেন্ট আসার পরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইসলাম নিয়ে একটা চিন্তা ভাবনা করলেন, এবং পৃথিবীর মধ্যে বোধহয় সর্ববৃহৎ ইসলাম হচ্ছে বোম্বের ধারাপীঠ। ইসলামটা যে শুধু আমাদের সমস্ত আরবান শহরেই হচ্ছে বস্তি আছে, এবং সেই বস্তিগুলো বেশিরভাগ ক্ষেত্রেই সরকারি জায়গাতে অবস্থিত। দেবেগৌড়ার গভর্নমেন্ট আসার পরে তারা এইটাকে নিয়ে বলেছিল যে ইসলামগুলোকে আমাদের রিহ্যাবিলিটেট করতে হবে। ইসলামের ডেফিনেশন কি সেটা নিয়ে দেবেগৌড়া গভর্নমেন্টের সময়ও তাদের যে নোটে যেটা বলা ছিল যে সাধারণভাবে গ্রামে কাজ না পেয়ে কিছু মানুষ শহরে কাজের সন্ধানে আসে, এবং তারা বেশিরভাগটাই হচ্ছে সার্ভিস সেক্টরে কাজ করে। কেউ রিক্সা চালায়, কেউ অটো চালায়, কেউ টোটো চালায়, কেউ রাস্তার পাশে বসে সবজি বেচে, কেউ হচ্ছে জুতো সেলাই করে, কেউ সেলুন চালায়, কারো বাড়ির মহিলারা অন্যের বাড়িতে গিয়ে পরিচারিকার কাজ করে। হ্যাঁ, এই যে গরিব মানুষগুলো, তাদের রোজগারটা এমন পর্যায়ে নয় যে তারা শহরে একটা জায়গা ভাড়া করে নিজে বসবাস করতে পারবে, কারণ শহরে ভাড়া বেশি, আর শহরে জমি কিনেও তারা বাড়ি করে থাকার মতো সঙ্গতি তাদের নেই। সেই কারণে তারা করে কি, ওই ট্রিপল দিয়ে বা টালি ফালি জোগাড় টোগাড় করে বাঁশ ফাঁস দিয়ে সরকারি কোনো জায়গাতে একটা ঝুপড়ি করে থাকে। দেবেগৌড়ার গভর্নমেন্টের সময় বললো ইসলাম আমাদের অবশ্যই ডেভেলপ করতে হবে, এবং এনএসডিপি, দেখবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রজেক্ট, ন্যাশনাল ইসলাম ডেভেলপমেন্ট প্রজেক্ট, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রজেক্ট। এই এনএসডিপি ফান্ডে আমাদের রাজ্যে তো আমরা পৌরসভার ক্ষেত্রে বলেছিলাম যে 25% বাজেট হচ্ছে এনএসডিপি ফান্ডে রাখতে হবে, ন্যাশনাল ইসলাম ডেভেলপমেন্টের জন্য খরচ করতে হবে, ইসলামের জন্য খরচ করতে হবে, ইসলামকে রিহ্যাবিলিটেট করতে হবে। আমরা আমাদের এখানে রিহ্যাবিলিটেট করেছি, দুর্গাপুরে আমরা করেছি, সোনারতরী করেছি, প্রান্তিকাতে করেছি, হ্যাঁ, তারপরে হচ্ছে ভ্যাম্বে করেছি 3টে জায়গাতে। এবং ভ্যাম্বে ট্যাম্বেতে হচ্ছে মূলত আমাদের যেমন দুর্গাপুর ডিপিএল এর একটা সাবস্টেশন করার জায়গাতে কিছু গরিব মানুষ বসেছিল, তাদেরকে নিয়ে গিয়ে আমরা বসিয়ে দিয়েছি ভ্যাম্বেতে। এখানে প্রান্তিকাতে হচ্ছে যে যেখানে বসেছিল দোতলা কোয়ার্টার করে আমরা দিয়েছি, সোনারতরীতে করেছি। আমাদের এই পলাশডিয়াটা করতে গিয়েও আমরা কথাবার্তা বলে দেখলাম যে ইসলামের মধ্যেও বেশিরভাগ লোক গরিব, কিন্তু কিছু মানুষ আছে যারা হয়তো কোথাও ভালো চাকরি করে, ভালো মানে সরকারি চাকরি করে, মাসান্তে একটা মায়না পায়, নিশ্চিত রোজগার আছে, কিংবা কেউ একটু ব্যবসা বাণিজ্য করে 2-4 পয়সা রোজগার করছে। তারা আবার হচ্ছে যে এই ধরনের একটা কোয়ার্টার 300 স্কোয়ার ফিট 350 স্কোয়ার ফিটের একটা কোয়ার্টারে যেতে চাইছে, মানে এরকম কথাবার্তা আছে যে না ওই ফ্ল্যাটে যাব না। তো আমি ওদের পলাশডিয়াতে আমরা আলাপ আলোচনা করে 3টে প্রপোজাল দিয়েছিলাম। আমরা বলেছিলাম যে যাদের কোনো সঙ্গতি নেই বাড়িঘর করার, তাদেরকে আমরা বাড়ি করে দেবো, জায়গা আমাদের বাড়ি করে দেবো আমরা, একদম হচ্ছে আন্ডারগ্রাউন্ড সুয়ারেজ সিস্টেম, খাওয়ার জল, পানীয় জল ঘরের মধ্যে, এবং হচ্ছে তোমার স্যানিটেশন থেকে শুরু করে সব কিছু করে দেবো, ইলেকট্রিসিটি সব করে দেবো। আমাদের তখনকার এস্টিমেটেড অ্যামাউন্ট ছিল 1,86,000 টাকা। আমরা বলেছিলাম 36,000 টাকা তোমাকে দিতে হবে, তার মধ্যে 8,000 টাকা তুমি ক্যাশ দেবে, আর 28,000 টাকা আমরা ব্যাংকের থেকে লোন করিয়ে দেবো 4% ইন্টারেস্ট। এটা একটা স্কিম। এতে যারা রাজি আছো তারা বলবে, তাদেরকে আমরা বাড়ি করে দেবো।
জায়গা নিয়ে তোমাদের ভাবতে হবে না, আমরাই জায়গা দিয়ে পলাশডিহাতে করব। আর বলেছিলাম যে কেউ যদি মনে করো যে সে হচ্ছে এই স্কিমে যাবে না, সে ইন্ডিভিজুয়াল একটা প্লট নিয়ে বাড়ি করে থাকবে, সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে মার্কেট রেটের 10 to 25%, জমির যদি 100 টাকা দাম হয় তাহলে 10 টাকা থেকে 25 টাকার মধ্যে একটা দর নির্ধারণ করে তোমাকে আমি সেই জমি দেবো 2.5 কাঠার প্লট। হ্যাঁ, সেই জমিতে যে পরিকাঠামো, সেটা আমাদের নন কোম্পানিতে যে পরিকাঠামো আছে বা বেঙ্গল অম্বুজাতে যে পরিকাঠামো আছে, এই পরিকাঠামো তৈরি করে সেই জমি দেবো। এবার তোমাকে পয়সা দিয়ে জমিটা কিনতে হবে, একদম ফ্রি অফ কস্ট পাবে না। তুমি হচ্ছে যে মার্কেট রেটের থেকে 10% থেকে 25%-এর মধ্যে একটা রেট আমরা ঠিক করে দেবো। আরও একটা বলেছিলাম যে গ্রুপ হাউজিং যদি কেউ করে, স্লাম এরিয়ায় বাস করে, চাকরি বাকরি করে, কেউ ঠিক করলো যে একটা 10 কাঠার প্লট আমাদের দিন, আমরা 12টা বা 14টা 16টা লোক ফ্ল্যাট করে থাকবো, আমরা বলেছিলাম সেটাও তো না, তোমরা তো সেটা করবো বলেছিলে, করেছিলে, সেটা ঠিক আছে। আমার কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে জায়গাগুলোকে এখন সুন্দর করে সাজানো হচ্ছে, ব্যবস্থা করা হচ্ছে, পানীয় জল আছে, রাস্তাঘাট আছে, বিদ্যুৎ আছে, সব আছে, এবং সরকারিভাবে যা যা সুযোগ সুবিধা পাওয়া তখনও পেত, আজও পাচ্ছে, কিন্তু এই জায়গাগুলোর মানে এক কথায় পরিদর্শন বা এই জায়গাগুলো সম্বন্ধে কন্ট্রোল কে করছে, কারা দেখছে, কোন অনৈতিক কাজ হচ্ছে কিনা? এটা একদম, এটা একটা খুব, যে এই সংখ্যাটা আমরা 96-97-এ ওই যে বললাম দেবেগৌড়া গভর্নমেন্টের পরে সমস্ত আরবান বডিতে আমরা স্লামের একটা সার্ভে করেছিলাম, আইডেন্টিফাইড স্লাম, নন আইডেন্টিফাইড স্লাম। আইডেন্টিফাইড স্লাম হচ্ছে সেগুলো যে পুরনো, তোমার ধরো আমরাই গ্রামে তুমি দেখবে, তুমি তো গ্রামের ছেলে, দেখবে বড় বড় পুকুরের ধারে কিছু গরিব মানুষের বস্তি ছিল, তাদের হচ্ছে পর্চাতে লেখা আছে কারো জং দং, কারো অনুমতি দং। মানে গ্রামের সম্পন্ন মানুষেরা তখন চাষবাসে ওই গরিব মানুষকে ডেকে নিয়ে আসতো যে ধানটা কাট, ধান রোয়া, কাজ কর, এবং তাদের ওই পুকুরের ধারে বসতি করে দিত, সেখানে অনুমতি জং, এগুলোকে আমরা আইডেন্টিফাইড স্লাম বলে ধরে নিয়ে এদের আমরা হচ্ছে যে বাড়ি করে দিয়েছি। দেখবে তুমি যে 1,36,000 না 1,40,000 টাকা দিয়ে তাদের সব একটা ঘর, রান্নাঘর, বাথরুম, পায়খানা বাড়ি করে দিয়েছি পরপর। তা এগুলো করেছি, আবার এখানে দোতলা বাড়িও করেছি। তো এখন এই যে তখন আমরা একটা রেকর্ড তৈরি করেছিলাম, এই যে ক্রমাগত স্লাম বেড়ে গেল এবং হঠাৎ করে বেড়ে গেল, এটার পেছনে কারণ কি? অনেকে অনেক কথা বলছে, অনেকে বলছে কিছু ল্যান্ড মাফিয়া তৈরি হয়েছে, কিছু লোক জমি বিক্রি করছে, কিছু লোক হচ্ছে কাউকে বসিয়ে দিয়েছে টাকার বিনিময়ে। হ্যাঁ, এগুলো যারা পৌরসভাতে আছেন তাদের দেখার দায়িত্ব, যারা ডেভেলপমেন্ট অথরিটিতে আছেন তাদের দেখার দায়িত্ব, অ্যাট দি সেম টাইম জমি যাদের তাদের দেখার দায়িত্ব। কিন্তু বেশিরভাগই দেখা যাচ্ছে যে সরকারি জমির উপরে যে স্লামগুলো আছে এবং আইডেন্টিফাইড হোক বা তাদের উপর কোন রকম, কিন্তু নজরদারির জায়গাটা কেমন যেন একটা ঢিলে ঢালা হয়ে আছে। আমি যদি তালতলা বস্তির কথা বলি, যদি আমি প্রান্তিকার কথা বলি, একদম কে আছে কে নেই, কে কোথা থেকে, সেগুলো হচ্ছে পুলিশের কাজ, কিন্তু প্রশাসনের কাছেও এর যে সঠিক তথ্য প্রশাসনের কাছেও নেই, পুলিশের কাছে। আমি তো মানে আমাদের সময়তে আমি দেখেছি যে একবার আমাকে বললো যে এরকম ভাবে আমরা কয়েকজন ক্রিমিনালকে অ্যারেস্ট করেছি, তারা হচ্ছে কোথাকার লোক, তারা হচ্ছে তোমার যে রাত্রিবেলা নর্থ বেঙ্গলে যে বাসগুলো যায় রামপুরহাট পেরিয়ে, সেই রাস্তায় যারা বাসে ডাকাতি করে সেই লোক, তারা এসে ডিবিসি মোড়ের কাছে ঝুপড়িতে তারা বসবাস করছিল। হ্যাঁ, এটা শেল্টার ছিল। তো পুলিশ ধরলো, পুলিশ ধরে তাদের হচ্ছে যে নিয়ে গেছে, করেছে। এটা হচ্ছে প্রশাসনের কাজ, ইনভেস্টিগেশনের কাজ প্রশাসনকে করতে হবে। স্লাম, একটা শহরে স্লামকে হচ্ছে যে ম্যানেজমেন্ট করা,
স্লামকে রিহ্যাবিলিটেট করা, গরিব মানুষকে সুস্থ ভালো পরিবেশে থাকার ব্যবস্থা করে দেওয়া, এটা হচ্ছে সরকারের দায়। তার পাশাপাশি জনগণ থেকে সরকার এবং সরকারি বিভিন্ন এজেন্সি, সে পৌরসভা, সে উন্নয়ন সমিতি, সংস্থা, সকলের দেখা উচিত যে যত্রতত্র যেন যে কেউ যে কোনো জায়গাতে বসতে না পারে। আমি আমার সময় শেষের দিকে একদম, আমি তোমার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে মানে এটা শেষ প্রশ্ন এবং এটা তোমার কাছ থেকে আমি জানতে চাইবো যে তোমাদের সমতো তোমরা উন্নয়ন করেছিলে, আজও উন্নয়ন হচ্ছে, নতুন করে আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির নতুন দায়িত্ব পেয়েছে আর কবি দত্ত, ব্যবসায়ী থেকে একটা জায়গায় আসা এবং মানে ক্ষমতা এবং সেই জায়গা থেকে তার যে উন্নয়নের চিন্তা ভাবনা, কি মনে হচ্ছে দুর্গাপুরের পরিস্থিতি কি আগামী দিনের থেকে আরো ভালো হবে না যে জায়গায় আছে সেই জায়গায় দাঁড়িয়ে থাকবে? না না, এখন মানে চেয়ারম্যান দায়িত্বটা তো ও নিয়েছে বোধহয় মাসখানিক হলো, বোধহয় মাসখানিক, মাস দেড় মাস, 1 মাস 1.5 মাস। ও ব্যবসা বাণিজ্য থেকেই এসেছে, ও তো রাজনীতি করার লোক নয়। হ্যাঁ, চেয়ারম্যানের দায়িত্ব ওকে দিয়েছে, নিশ্চিতভাবেই আমার প্রত্যাশা থাকবে এটা যে ও সরকারের যে সরকার ওকে দায়িত্ব দিয়েছে সেই সরকারের কর্মসূচিগুলোকে বিশ্বস্ততার সাথে ও রূপায়ণ করবে। অ্যাট দি সেম টাইম এই দুর্গাপুরেই ও বেড়ে উঠেছে, দুর্গাপুর শহরের আজকের যে সমস্যাগুলো সেগুলো সম্পর্কে ও নিজে ওয়াকিবহাল হয়ে নিজে আন্তরিকভাবে চেষ্টা করবে যাতে সেই সমস্যাগুলোর সমাধান করা যায়। 1 মাস 1.5 মাসের মধ্যে কি করতে পারবে সেটা তো বলা যাবে না, আমাদের প্রত্যাশা থাকবে যে করবে। যেমন আমি এখন বলি যে আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির হচ্ছে যে বড় কাজ এই মুহূর্তে সেটা হচ্ছে যে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের এক্সপানশন, অ্যালয় স্টিলের মডার্নাইজেশন এক্সপানশন এবং ডিবিসির 5th ইউনিটটা যাতে হয়, তার জন্য হচ্ছে যে একটা উদ্যোগ এই স্তর থেকে গ্রহণ করে রাজ্য সরকারকে যুক্ত করে কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টি করা যাতে এই কাজটা হয়। কারণ দুর্গাপুর শহরে অর্থনৈতিক কর্মকাণ্ড যদি না থাকে তাহলে ডেভেলপমেন্ট অথরিটির কি ভূমিকা থাকবে, কর্পোরেশনের কি ভূমিকা থাকবে, মানুষই বা কি নিয়ে থাকবে। সেই জন্য আমি যেটা বলবো যে এই বিষয়ে এডিডি এর একটা উদ্যোগ নিতে হবে, এডিডিএ কে সামগ্রিকভাবে ডেভেলপমেন্টের প্রশ্নে। বাকি কিছু কাজকর্ম আমি অতটা ওয়াকিবহাল নই কি হচ্ছে না হচ্ছে, হ্যাঁ, তবে আমার প্রত্যাশা থাকবে যে ভালো কাজ নিশ্চয়ইভাবে করবে। একদম একদম প্রত্যাশা প্রত্যেকেরই থাকবে, প্রত্যাশার মধ্যে দিয়ে থাকতে হবে এবং আমরাও চাইবো যে সঠিকভাবে সঠিক কাজ হোক, রাজ্যের উন্নয়ন হোক, এলাকার উন্নয়ন হোক, আর এই উন্নয়নকে সামনে রেখেই আমাদের এগিয়ে যেতে হবে। যাই হোক, আজকের সময় শেষ, আজকের অনুষ্ঠান আমাকে এখানেই শেষ করতে হবে। আবার দেখা হবে আগামীকাল। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।